ইলিশ মাছের দেশ হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশে বর্ষার সিজনে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়। তো আমি এখানে একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি আর সঙ্গে নিয়েছি কিছু কচুমুখী। কচুমুখী দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করব। তো এখন কিন্তু ইলিশ মাছের দাম মোটামুটি একটু কম, তবে আরও কিছুদিন পর আরও দাম কমে যাবে। আর এই বর্ষার সিজনে বিভিন্ন ধরনের রেসিপি দিয়ে ইলিশ মাছ তৈরি করে খাওয়া হয়। কচু দিয়ে বা কচুমুখী দিয়ে ইলিশ মাছ খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি আজকে কচুমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব, যার জন্য কচুগুলো কেটে নিলাম। দেখতে পেলেন স্কিনে কিভাবে কেটে নিয়েছি। প্রথমে উপরের খোসাগুলো ছুলে নিলাম, নিয়ে কেটে নিলাম। আর এখানে ইলিশ মাছটা কেটে নিচ্ছি। তো কিছুটা ডিম হয়েছিল, ডিমটা রেখে দিলাম। দেওয়ার পর ইলিশ মাছটাকে উপরের আঁশগুলো আগে উঠিয়ে নিয়েছি, নিয়ে এখন দেখুন আমি এভাবে ইলিশ মাছটাকে কেটে নিচ্ছি। তো লেজটা রান্না করব না, মাথা আর পিসগুলো রান্না করব। ইলিশ মাছটা খুব বেশি বড় ছিল না, তো এই মাছটা দিয়ে রান্নাটা করেছিলাম। আর মাছটা টাটকা ছিল, মনে হয় এবারকার মাছ। এটা আসলে ফ্রোজিং করা ছিল না দেখে মনে হলো। তো যাই হোক, আমি ইলিশ মাছটাকে এভাবে কেটে বেছে নিব। তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আর এই যে সবগুলো উপকরণ আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, নিয়ে এখন রান্না করতে চলে যাব। তো ওই যে কচুমুখিগুলো এভাবে কেটে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন কচুমুখিগুলো প্রথমে দিয়ে দিব। তো পানি ছিল কিছুটা, আমি বুঝতে পারিনি, এই জন্য খুব তেলটা ছিটে আসছে। তো এখন আমি কচুমুখিগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নিব। কচুমুখিগুলো একটু এরকম করে ফ্রাই করে নিলে এটা কিন্তু পরবর্তীতে যখন আপনারা রান্না করবেন খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, আর কলায় ধরার কোনো চান্স থাকবে না। তো এখন সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে সাধারণত আমরা কচুমুখিগুলোকে একটু ভেজে নেই। তো একটু সময় নিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিট সময়ের মতো এটাকে ভালো করে জাল করে নিব। এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, একটু হলুদ আর লবণ দিলেই এনাফ। দিয়ে এখন কচুমুখিগুলোকে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। এই তো কচুমুখিগুলো উঠিয়ে নিয়েছি, নিয়ে এখন বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। চাইলে আপনারা বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আস্ত পেঁয়াজগুলো দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণে। তো আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখানে পেঁয়াজ। এখন এটাকে ভালো করে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নেব। এখন লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা খুব দ্রুত সফট হয়ে যাবে, এর জন্য। এখন আমি এখানে জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটাটা দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেব। এখন কিছু গুঁড়া মশলা ব্যবহার করব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা না দিলেও হবে, তবে যারা কচুতে রসুন খেতে পছন্দ করেন তারা এখানে রসুন দিতে পারেন। সামান্য একটু পানি দিলাম, দেওয়ার পরে এখন মশলাটাকে কষিয়ে নিব। এখানে কিন্তু জিরা ছাড়া ধনিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু কচু রান্না করতে ইলিশ মাছ রান্না করতে বেশি মশলার
প্রয়োজন পড়ে না, যার জন্য এখানে আমি কোনো প্রকারের অন্যান্য আর মশলা ব্যবহার করব না। খুব কম মশলায় ইলিশ মাছটা রান্না করতে হয়, এতে করে টেস্টটা ভালো আসে। তো এখন দেখুন আমি এটাকে ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। ভিডিওর মাঝে যদি কোনো শব্দ বিরক্ত লাগে আপনাদের, প্লিজ স্কিপ করবেন। আসলে আশেপাশে অনেক নয়েজ আসে, যার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা চাচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, আর সামান্য একটু পানি দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে। তো এখন দেখুন আমি এখানে মাছগুলো দিয়ে দিব, লেজটা রেখে দিয়েছি, আর এখানে 4 পিস মাছ দিয়ে দিলাম, মাথা সহ মাছগুলো। আর এই যে কানের যে অংশটা থাকে, এটা মাছ কাটার সময় আলাদা করে নিতে হয়, তো সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এটা আসলে চিবিয়ে খেতে আমার খুবই ভালো লাগে, যার জন্য দিয়েছি। যারা এটা খেতে পছন্দ করেন না, ফেলে দিতে পারেন। তো এখন এটাকে এভাবে নেড়েচেড়ে নিব তেলের মধ্যে। মাছটা আপনাদের প্রথমেই বলেছি, মাছটা কিন্তু অনেকটাই তাজা ছিল, মানে ভালো ছিল মাছটা, টাটকা বলতে পারেন। তো এর জন্য মাছটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স নেই এভাবে নেড়ে নিলে। তো আমি এভাবেই কিন্তু নেড়েচেড়ে ৩-৪ মিনিট ধরে মশলার সঙ্গে ইলিশ মাছটাকে কষিয়ে নিচ্ছি। আমি সাধারণত ইলিশ মাছ কখনো ভেজে রান্না করি না। যদি ফ্রাই খেতে ইচ্ছা করে সেই ক্ষেত্রে ইলিশ মাছটাকে ফ্রাই করে নেই আলাদাভাবে। তবে এভাবে ফ্রাই করে রান্না আমি কখনো করি না। আমি সাধারণত এরকম আ মসলার সঙ্গে কষিয়ে তারপর রান্না করি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এটাকে সুন্দর করে এভাবে মসলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। আমি এখানে গরম পানি করে রেখেছিলাম, আর সেই পানিটাই কিন্তু দিয়ে দিলাম। তো এখন আমি এখানে এটা আর কষাবো না, যার জন্য একটু পরিমাণে বেশি পানি দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে এখন জাল করে নিব। ১০ মিনিটের মতো জাল করলেই তরকারিটা রেডি হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনা উঠিয়ে তরকারিটাকে নেড়েচেড়ে দিব। এতে করে তরকারিটা সবগুলো ঠিকমতো সেদ্ধ হবে। তো কচুটাকে আমি দেখছিলাম যে কি পরিমাণ সেদ্ধ হয়েছে। তো একদমই কচুটা সেদ্ধ হয়ে এসেছে। আর কিছু সময় সেদ্ধ করলেই রেডি হয়ে যাবে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তার আগে লবণটা চেক করে দেখলাম। প্রয়োজন পড়লে আবারও লবণ দিতে পারবো এই পর্যায়ে, এজন্য। তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছু সময় জাল করে নিয়েছি। এই যে দেখুন কচুর তরকারিটার ফাইনাল লুক। তো এ পর্যায়ে তরকারিটা কিন্তু আমার একদম রেডি। কচুর তরকারি সাধারণত একটু ঝোল, ঝোল রেখে দিতে হয়। কারণ কচু যখন আপনারা নামিয়ে ফেলবেন, তখন কচু তরকারি কিন্তু কচুগুলো প্রচুর পানি ঝোলগুলো টেনে নেয়। যার জন্য ঝোলের পরিমাণটা একদম কমে যায়। তো এর জন্য আমি এখন এই পর্যায়ে তরকারিটাকে অ্যা চুলাটাকে বন্ধ করে কিছু সময় পর আপনাদের দেখাবো। তো এই যে মাশাআল্লাহ আমার তরকারির লুকটা দেখুন, এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। তবে এটা ঢেলে নিয়েছি। তো আমার এই সহজ রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ যারা সময় নিয়ে ভিডিওটি দেখেছিলেন, সকলকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।